ইসরায়েলের তেল শেষ। বন্ধুরা, ইসরায়েলের অবস্থা সত্যি খুব ভয়াবহ হয়ে উঠেছে। আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে একের পর এক ভবন ভেঙে পড়ছে, কিভাবে নিত্য প্রয়োজনীয় ছোটখাটো জিনিসের জন্য লম্বা লাইন পড়ছে। আর দাবি করা হচ্ছে যেসব জিনিস নিতে মানুষ আসছে সেগুলো পৌঁছাতে 3 দিন লাগবে। অর্থাৎ এই লম্বা লাইনের দৈর্ঘ্য প্রতিনিয়ত বাড়ছে। আমি আপনাদেরকে দেখাবো দারিদ্র্যের কোন চরম পর্যায়ে পৌঁছে গেছে ইসরায়েল। এর পাশাপাশি আরো একটি জাহাজ ডুবে গেছে। এই জাহাজটি কাজ ছিল, কোথায় ডুবেছে, এর ভেতরে কি ছিল তাও দেখাবো আজকে। আর দেখাবো গত 24 ঘন্টার মধ্যে গাজায় ইসরায়েলের কতজন সেনা নিহত হয়েছে, বিশেষ করে গাজা ও ইসরায়েল অঞ্চলে কি ঘটছে। আজ ইসরায়েলকে ঘিরে একটি বড় খবর সামনে এসেছে। ইসরায়েল তার অধিকাংশ অর্থ অস্ত্রের পেছনে খরচ করছে, কিন্তু প্রশ্ন হলো তার নিজের জনগণের জন্য কি তেমন কিছু আছে? চলুন শুরু করি একটা ভিডিও দিয়ে। এই ভিডিওটি দেখুন। এই ভিডিও এমন এক সময়ে সামনে এসেছে যখন বারবার বলা হচ্ছিল যে কয়েকদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। প্রাথমিক ধারণা করা হয়েছিল এই ভবনগুলো কিছুটা ঠিক করে মানুষ আবার বসবাস করতে পারবে, কিন্তু সেটা একেবারেই সম্ভব নয়। কারণ ইরান যে মিসাইল ইসরায়েলের উপর ছুড়েছে তা ভবনটিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে কিনা সেটা বড় বিষয় নয়, ধ্বংস হয়েছে সেটাই আসল। ভবনগুলোর ভিত্তিটা এতটাই দুর্বল করে ফেলা হয়েছে যে ভবনগুলো নিজে থেকে ধসে পড়ছে। এই খবরগুলো এসেছে ইসরায়েলের পাতিয়ানম এলাকা থেকে, যেখানে ইরানি রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনকে এখন সম্পূর্ণ ভেঙে ফেলা হচ্ছে। নিরাপত্তার কারণে স্থানীয় প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। একে একে এমন অনেক ভবনকেই ভেঙে ফেলা হচ্ছে। এবার এই বিশাল লাইনটার দিকে তাকান। এই যে লাইনটা দেখছেন, এটা কিসের জানেন? এরা তেল নিতে এসেছে, এদের তেল দরকার, কিন্তু এদের তেল আসবে 3 দিন পরে। অর্থাৎ 3 দিন পর্যন্ত এই রোদের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। এইভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ তেলের জন্য অপেক্ষা করছে। প্রচন্ড রোদ পড়ছে। আসলে হাইফার অয়েল রিফাইনারিতে হামলার পর থেকে ইসরায়েলে তেলের জন্য হাহাকার লেগে গেছে। এমন অবস্থা হয়েছে যে এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্যও মারামারি পরিস্থিতি তৈরি হচ্ছে। এই পরিস্থিতি প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে। আরেকটা খবর বেরিয়ে এসেছে, ইসরায়েল টু কাট ফান্ডিং ফর হোটেল স্টে অফ থাউজেন্ডস ডিসপ্লেসড বাই ইরানিয়ান রিটেলিয়েশনস। অর্থাৎ ইরানের পাল্টা হামলায় যেসব ইসরায়েলি গৃহহীন হয়ে পড়েছেন তাদের হোটেলে থাকার খরচ আর দেবে না ইসরায়েল সরকার। ইরানের হামলায় বহু ইসরায়েলি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। আমি আপনাদের আগে তা দেখিয়েছি। এর আগে ইসরায়েলের সরকার বলেছিল যারা ঘরহারা হয়েছেন তারা হোটেলে পুরো পরিবার নিয়ে থাকুন। কিন্তু এখন তো সরকারের কাছে টাকাই নেই। টাকা তো বেনিয়ামিন নেতানিয়াহু এখানে সেখানে খরচ করে ফেলছেন। তাই সরকার এখন এসব মানুষকে তাদের ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। মানে ইসরায়েল এখন দারিদ্র্যের চরম কষাঘাতে পড়ে গেছে। অনেক ইসরায়েলিদের আর কোনো টাকাই অবশিষ্ট নেই। এই সমস্ত পরিস্থিতি সেখানে একেবারে হাহাকার সৃষ্টি করেছে, যেন গৃহযুদ্ধের মতো অবস্থা। হ্যাঁ, ঠিক তাই। যখন টাকার অভাব হয় তখন একটি দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়। আর টাকার অভাব হলে মানুষের মনের ভেতরে একটা যুদ্ধ শুরু হয়। এখন এসব ঠিক হতে প্রায় 10 থেকে 15 বছর বা 20 বছরও লেগে যেতে পারে। তেলের রিফাইনারি চলছে না, বন্দর ধ্বংস হয়ে গেছে, আর দেশের সরকারের নিজের জনগণের জন্যই টাকা নেই। চলুন এখন আমি আপনাদেরকে পরের খবরটা দেখাচ্ছি। আগে এই ভিডিওটা দেখুন। হ্যাঁ, এতে আপনি আরেকটা ডুবে যাওয়া জাহাজ দেখতে পাচ্ছেন। এই জাহাজে অনেক ভেড়া ছিল। ইয়েমেনি ইহুদি যোদ্ধারা সেখানে পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে সেই ভেড়াগুলোকে স্পিডবোটে তুলে সেগুলো দ্রুত নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই জানা গেছে। এই ভিডিওতে বলা হয়েছে যে সৌদি আরবের একটি সৌদি জাহাজ সমুদ্রের মধ্যে ডুবে গেছে ইয়েমেনিদের হাতে। বলা হয়েছে এই সৌদি জাহাজটি অস্ট্রেলিয়া থেকে সৌদি আরব পশু পরিবহন করছিল এবং ইয়েমেনের উপকূলে এটি ডুবে যায়। এরপর জাহাজে থাকা সমস্ত ভেড়াগুলো পানিতে ভেসে যেতে থাকে। তখন ইয়েমেনি হুতি যোদ্ধারা নিজেদের স্পিড বোটে এই ভেড়াগুলো তুলে নিয়ে যায়। এখন এমন ঘটনাও ঘটছে সেখানে। চলুন আরেকটি ভিডিও দেখি। প্রথমে স্যাটেলাইট চিত্র দেখানো হচ্ছে। দেখুন ভিডিওতে, এখানে একটা কালো গর্ত দেখা যাচ্ছে। এই গর্তটা কি জানেন? এখানে ইরানের একটি মিসাইল এসে পড়েছে। এটি ছিল আমেরিকার একটি মিলিটারি বেস। হ্যাঁ, যখন আমেরিকা ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা করেছিল তার প্রতিশোধ হিসেবে ইরান আমেরিকার কাতার বেসে হামলা চালায়। তখন বলা হয়েছিল খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু এই ছবি সেই প্রথম প্রমাণ যে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আসলে এটা একটা স্যাটেলাইট ইমেজ এবং এই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে নিজের শক্তি ধরে রাখতে শুধু বোমা গুলি যথেষ্ট নয়। এখন তো রাস্তায় চলতে থাকা মানুষকে গুলি করে দেওয়া যায় না। যুদ্ধ এখন অনেক বেশি টেকনোলজি নির্ভর হয়ে গেছে। এজন্য আপনাকে দুশ্মনকে চিনতে হয়, জানতে হয়, আর সেটা করতে হয় স্যাটেলাইট কমিউনিকেশন ইত্যাদি টুলস ব্যবহার করে। তেমন একটি গুরুত্বপূর্ণ টুল হলো রেডম। রেডম ক্রুশিয়াল কমিউনিকেশনের ক্যাপাবিলিটি রক্ষা করতে সাহায্য করে। এর বিশেষ ব্যবহার হয় মধ্যপ্রাচ্যে। এই রকমের দুটো রেডম বসানো হয়েছিল, একটি কাতারে আর একটি কুয়েতে। কেন এই দুই জায়গায় বসানো হয়েছে সেটার কারণও ব্যাখ্যা করা হয়েছে।
কাতার এবং কুয়েত হলো এমন দুটি দেশ যাদের সাধারণত বড় কোনো সামরিক বা রাজনৈতিক বিরোধ নেই অন্য দেশের সঙ্গে। এ কারণে এ ধরনের বিশেষ ও গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটিস ওখানে রাখা হয়েছিল, যাতে নিরাপদে রাখা যায়। এই ধরনের মিলিটারি বেস স্থাপন করা হয় এমন দেশগুলিতে যাদের সঙ্গে কারোর কোনো বড় ধরনের বিরোধ নেই, যাতে তাদের উপর কেউ হামলা না চালায়। কিন্তু কেউ ভাবতেও পারেনি যে ইরান কাতারের মিলিটারি বেসে হামলা চালাবে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে তাদের কমিউনিকেশন ব্যবস্থা সম্পূর্ণ ব্যাহত। যে ক্রুশিয়াল কমিউনিকেশনের মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল, তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এটি একটি বড় ও গুরুত্বপূর্ণ তথ্য যার সামনে এসেছে। এখন চলুন পরবর্তী খবরের দিকে। উত্তর কোরিয়া বলছে, আমাদের কাছে খবর এসেছে যে আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের উপর বড় হামলার পরিকল্পনা করছে, তাই আমরা আমাদের সেনাবাহিনী পাঠাচ্ছি। হ্যাঁ, উত্তর কোরিয়া তাদের সেনাবাহিনী ইরানে পাঠাচ্ছে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে। এটা এক বিশাল খবর। একটা দেশের সেনাবাহিনী অন্য দেশের জন্য সরাসরি নামে, এটা তো একটা বিশাল ঘটনা। এদিকে আমেরিকা তো আসলেই সেনা নামিয়ে ফেলেছে। আপনি ভেবে দেখুন, আমেরিকা ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা করলেন, কিন্তু সেখানে ইসরায়েলের সেনা তো ছিল না। B2 বোম্বারে কে বসেছিল? আমেরিকার পাইলট। মানে আমেরিকা সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। তাই উত্তর কোরিয়া বলছে, আর কিছু করলে আমরাও সেনা পাঠাবো, যেমন আমরা রাশিয়ায় পাঠিয়েছি। হ্যাঁ, উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে লড়ছে ইউক্রেনের বিরুদ্ধে। এটিও একটি বড় সংবাদ। চলুন এখন পরবর্তী খবরটি দেখি। মিন্ট প্রেস নিউজের একটি রিপোর্ট অনুযায়ী 5 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই ঘটনাটি ঘটেছে খান ইউনুসে। খবরে বলা হচ্ছে, হামাসের যোদ্ধাদের পাশাপাশি তালিবান যোদ্ধারাও সেখানে উপস্থিত ছিলেন। আর তালিবান যোদ্ধারা আসার পর থেকে ইসরায়েলি সেনাদের একের পর এক খুঁজে খুঁজে হত্যা করা হচ্ছে। খান ইউনুস থেকে পাওয়া রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা ও হামাস যোদ্ধারা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছে। তবে তারা কি শুধু হামাসের যোদ্ধা ছিল নাকি তালিবানি যোদ্ধাও ছিল, সেটা এখনো নিশ্চিত নয়। তবে আপাতত দাবি করা হচ্ছে হামাস ছিল, কারণ গাজা অঞ্চলে হামাসই সক্রিয়। সুতরাং হামাসের যোদ্ধারা ও ইসরায়েলি সেনারা সরাসরি সংঘর্ষে জড়িয়েছে, এমনটাই তথ্য পাওয়া গেছে। সেখানে 5 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। তবে এই সংঘর্ষ ঠিক সংঘর্ষ ছিল নাকি বিস্ফোরণ, তা এখনো স্পষ্ট নয়, কারণ খবর এসেছে যে সেখানে একটি বিস্ফোরণও ঘটেছে। আরও একটি খবর সামনে এসেছে, জানা গেছে হামাসের যোদ্ধারা অপেক্ষা করছিল এবং তারা একটি বড় পরিকল্পনা অনুযায়ী হামলা চালায়। তারা জানতো যে ইসরায়েলের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার আসবে মৃতদেহ নিতে অথবা আহতদের উদ্ধার করতে। আর যখনই সে হেলিকপ্টার এসে পৌঁছায়, তখনই হামাস যোদ্ধারা হামলা চালিয়ে দেয় এবং সেই হামলায় 5 জন ইসরায়েলি সেনা নিহত হয়। মৃত্যুর আগের একটি ছবি সামনে এসেছে। এই ছবিটা একবার দেখুন। এটি ইসরায়েলি সেনাদের একটি ছবি, যেখানে তারা সবাই সেলফি তুলছে। এই ছবিতে থাকা সেনাদের নিয়েই বলা হয়েছে এদের উপরে হামলা হয়েছিল এবং এদের মধ্যে 5 জন নিহত হয়েছে। আরো একটি ছবি দেখুন। এটি ক্যাপ্টেন রে বিরানের। তিনি গোলানি ব্রিগেডের কমান্ডার ছিলেন, তারও মৃত্যু হয়েছে। দাবি করা হয়েছে হামাস দক্ষিণ গাজায় হামলা চালিয়েছিল এবং সেই হামলাতেই ক্যাপ্টেন রে বিরানের মৃত্যু ঘটে। এই খবরও সামনে এসেছে। আর এখন তাদের জন্য শোক পালন করা হচ্ছে। তাদের শ্রদ্ধা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে তাদের এক বন্ধু শোক প্রকাশ করতে গিয়ে বলেছে, সে যখনই ফিরত বলতো আমি 200 ফিলিস্তিনি মেরেছি। এরপর এসে বলতো আমি এখন 500 ফিলিস্তিনি মেরেছি, এখন 1000 হয়ে গেছে। আর এখন তাদের এই অবস্থা দেখে তার বন্ধুরা বলছে, তুমি বলতে তুমি যা করেছো তাতে গর্বিত, তুমি অনেক ফিলিস্তিনি মেরেছো, এখন দেখো তুমি নিজেই আর ফিরতে পারোনি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সাবধানে থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।